ক্লাস 8 গণিতে পাশ করবা মাত্র একটা অধ্যায় পড়েই। একটা অধ্যায় পড়েই তোমার গণিতে পাশ করা সম্ভব। আর সেই অধ্যায়টি হচ্ছে তোমার তথ্য ও উপাত্ত, একদম সহজ অধ্যায়। তো একটি অধ্যায় পড়েই তোমার কিভাবে পাশ করা সম্ভব, তো ওইটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন একটা অধ্যায় পড়ে পাশ করা সম্ভব, সেটা হোক তোমার মডেল টেস্ট পরীক্ষা, হোক তোমার অর্ধবার্ষিক পরীক্ষা, হোক তোমার বার্ষিক পরীক্ষা, যেই পরীক্ষাতেই হোক তুমি মাত্র একটা অধ্যায় পড়ে কিন্তু পাশ করতে পারবা। কিন্তু এর মানে কি এই যে তুমি শুধুমাত্র একটা অধ্যায় পড়বা? আমি তোমাকে বলছি না যে তুমি শুধুমাত্র একটা অধ্যায় পড়ো আর পড়া পড়িও না। তোমাকে অবশ্যই তোমার গণিত বইয়ে তোমাকে সব অধ্যায় তোমাকে পড়তে হবে। তুমি অবশ্যই সবগুলো অধ্যায় তুমি পড়বা। আমি তোমাকে বলবো তুমি সবগুলো অধ্যায় তুমি পড়বা। তবে এক এক সময় এরকম পরিস্থিতি যদি কারো সৃষ্টি হয় যে মনে করো তোমার পরীক্ষার আগে তুমি গণিতে একদম কিছুই পারো না। গণিতে অনেক স্টুডেন্ট ফেল করে। তো মনে করো তুমি গণিত, তোমার পরীক্ষা চলে আসছে আর মাত্র 4-5 দিন সময় আছে, এরকম হয়ে গেল যে তুমি গণিতে কিছুই পারো না, তোমার একদম কোনো ধারণা নেই, তুমি ঠিক মতো নিজ যোগ্যতায় 5 মার্ক উঠাতে পারবে না। তো তখন তোমাকে এই একটি অধ্যায় পড়েই পাশ করতে হবে। তো সেই জন্য এই ভিডিওটি, যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন তুমি মাত্র একটা অধ্যায় পড়ে কিভাবে তুমি পাশ করতে পারো, তো তথ্য উপাত্ত এই অধ্যায়টি পড়ে তুমি কিভাবে তুমি রিটেনে মানে তুমি খাতায় পাশ করতে পারবা, এইটা আমি তোমাকে দেখাচ্ছি। আর এমসিকিউ তো তোমার 10টা এমনি হয়ে যাবে। তো তুমি কিভাবে পাশ করবে দেখো। তোমার মোট হচ্ছে 100 মার্ক, তার মধ্যে তোমার খাতায় হচ্ছে তোমার 70 আর এমসিকিউতে তোমার 30। এখন এমসিকিউ তোমার 30টার মধ্যে তোমার 10টা হলে কিন্তু তুমি কি পাস। আর খাতায় তোমার 70-এর মধ্যে তোমার 23 পাওয়া লাগে। এখন রিটেনে মানে খাতায় তোমার 70-এর মধ্যে যদি 23 লাগে, তো এই এই যে তোমার 70 মার্ক, এটা তোমার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কি তোমার সৃজনশীল প্রশ্ন এবং তোমার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাকে সৃজনশীল অ্যান্সার করতে হবে তোমাকে মোট 5টি। 5টিতে কি 5×10=50, একটা সৃজনশীলে 10 করে, 5×10=50। সংক্ষিপ্ত আসবে তোমার যতটি আসুক, তোমাকে উত্তর করতে হবে 10টি। তো একটি সংক্ষিপ্ত প্রশ্নে তোমার 2 মার্ক করে, তো তোমার 10টি অ্যান্সার করলে তোমার মোট 20 মার্ক। তো মোট 20 মার্ক এবং সৃজনশীলে তোমার 5টা সৃজনশীল, 5×10=50, মোট 50 আর 20-এ তোমার 70। তো এই 70-এর মধ্যে তোমাকে কিন্তু 23 মার্ক পেলে তুমি পাস। 70-এ তোমাকে 23 পেতে হবে। তো দেখো তুমি কিভাবে 23 পাবা। মনে করো তোমার ঘ বিভাগে তোমার তোমার তথ্য, তোমার তো 4টা বিভাগ থাকবে। একটা হচ্ছে তোমার পাটিগণিত ক বিভাগ, বীজগণিত তোমার হচ্ছে খ বিভাগ, জ্যামিতি তোমার কি তোমার ছোট গ বিভাগ, আর তথ্য ও উপাত্ত বড় গ বিভাগ। তো এই বিভাগ থেকে তোমার একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তো তোমাকে, তুমি চাইলে তুমি এই বিভাগ থেকে তুমি 2টা প্রশ্ন উত্তর করতে পারবা। তো তুমি 2টা সৃজনশীল উত্তর করতে পারবা। তো তুমি অবশ্যই তথ্য ও উপাত্ত থেকে তোমাকে 2টা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে। একটাতে 10 করে তুমি মোট 20 মার্ক পাবা। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে 10টা সংক্ষিপ্ত তোমার আসবে, তার মধ্যে তুমি 2টা পাবা এই অধ্যায় থেকে। তো তুমি সংক্ষিপ্ত দিবা 2টা, আর সৃজনশীল 5টার মধ্যে তুমি এই অধ্যায় থেকে তুমি দিবা 2টা। তো সৃজনশীল যদি তুমি 2টা দাও, তো একটা 10 করে তুমি 20 মার্ক অ্যান্সার করলা। সংক্ষিপ্ত তুমি দিবা 2টা, একটা 2 করে তুমি 2 দুগুণে 4 মার্ক তুমি অ্যান্সার করলা। তো সৃজনশীলে 20 মার্ক অ্যান্সার করলা, সংক্ষিপ্ত 4 মার্ক, মোট তুমি 24টা মার্ক তুমি অ্যান্সার করতে পারছো। তো দেখো তাহলে কিন্তু তুমি একদম কানায় কানায় তুমি 24 মার্ক অ্যান্সার করছো এবং তুমি 70-এর মধ্যে তুমি 23 পেয়ে তুমি পাস করে যাচ্ছ। তো তোমাকে সৃজনশীলে 10 পেতে হলে তোমাকে দেখতে হবে যে তোমার সৃজনশীলে তোমার তোমার সৃজনশীলে তোমার কি আছে, সৃজনশীল মানে সিকিউ, সৃজনশীলে তোমার কতে কত রকম প্রশ্ন আসতে পারে, তোমার খতে কত রকম আসতে পারে, তোমার গতে কত রকম প্রশ্ন আসতে পারে। তো তোমাকে আমরা এইভাবেই পড়াই দিব যে তোমার কতে হাইস্ট কয়টা প্রশ্ন পড়লেই তোমার 100% হয়ে যাবে, খ ও গতে কয়টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তো দেখো ক নাম্বারে কয়টা প্রশ্ন আসতে পারে এটা আমরা লিখে রাখছি, এবং তোমার সংক্ষিপ্ততেও কয়টি প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে ওইটা তোমাকে ওইভাবে পড়তে হবে। তাহলে তোমার 4টা পয়েন্ট, তুমি কতে কত রকম প্রশ্ন আসতে পারে তুমি ওইটা পড়বা, খতে কত রকম আসতে পারে, গতে কত রকম আসতে পারে, তাহলে তোমার 2টা সৃজনশীল কভার হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নে তোমার কত রকম প্রশ্ন হাইস্ট আসতে পারে। তো দেখো তোমার ক বা সংক্ষিপ্তের মধ্যে এই 8টা প্রশ্নে তোমার সর্বোচ্চ আসতে পারে, এগুলোর আসার চান্সই বেশি, এগুলোই তোমার বারে বারে আসে। তো দেখো তোমার ক বা সংক্ষিপ্ত প্রশ্নে তুমি এই 8টা প্রশ্ন পড়বা, যেমন তথ্য কি, উপাত্ত কি,
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি ও কি কি, পরিসর নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। এই 8টা প্রশ্ন পড়লেই তোমার সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাআল্লাহ তোমার সংক্ষিপ্ত এবং। তো আজকে আমাদের এই অধ্যায়ের ক্লাস 1, এই ক্লাসে আমরা তোমার ক এবং সংক্ষিপ্তের যে 8টা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে আমরা ওগুলোই করাই দিব। এর বাইরে তোমার পাইচিত্র টাইপের কিছু আসতে পারে, তো ওইটা বেশি একটা ম্যাটার করবে না, তো ওইটা আমরা পরের ক্লাসে দেখা দিলে দিব, সমস্যা নেই। তো তুমি এই ক্লাসটা করলে তুমি 4 মার্ক কনফার্ম করতে পারবা তোমার ক এবং সংক্ষিপ্ত প্রশ্নে। তো তুমি ক্লাসটি করে ফেলো এবং তুমি ক নাম্বার এবং সংক্ষিপ্তের এই 8টি প্রশ্ন সলভ করে তুমি 4 মার্ক নিশ্চিত করো। এবং আমরা আরো 2টি ক্লাস আপলোড দিব, ওই 2টা ক্লাসে আমরা তোমার খ এবং গ এর প্রস্তুতি তোমাকে আমরা বসাই দিব। তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে তুমি বুঝতে পারবে। তো এই দেখো তোমার সৃজনশীলের ক বা সংক্ষিপ্ত প্রশ্নে তোমার সর্বোচ্চ যে 8টা প্রশ্নের বেশি আসে ওগুলো আমরা লিখে রাখছি। তো দেখো তোমার একটা উদ্দীপক দিয়ে আমি তোমাকে সব প্রশ্নই সলভ করাই দিব। তো দেখো তোমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, তথ্য কি? এটা তুমি বই থেকে বা গাইড থেকে পড়ে ফেলবা। তথ্য কি, উপাত্ত কি, এগুলো তোমার মুখস্থ টাইপের যেগুলো আছে ওগুলো তুমি মুখস্থ করে ফেলবা, বই গাইডে তুমি পাবা। আর যেগুলো তোমার অঙ্ক টাইপের ওগুলো আমি করাই দিব। তো দেখো 3 নাম্বার হচ্ছে কি, তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? তো এটা অ্যান্সার আমি করে দিচ্ছি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তোমার 3টি। তুমি লিখবা কেন্দ্রীয় প্রবণতা একক হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে কি তোমার গড়, 2 হচ্ছে কি তোমার মধ্যক, 3 হচ্ছে কি তোমার প্রচুরক। তো এইটাই তোমার অ্যান্সার। কেন্দ্রীয় প্রবণতা একক হচ্ছে 3টি, গড়, মধ্যক, প্রচুরক। তো তোমার এই 3টে প্রশ্ন কি তোমার শেষ। তো 3টা শেষ। এবার দেখো পরিসর নির্ণয় করো। তো দেখো এবার তুমি এই 3টা শেষ, আমরা এটা মুছতে ফেলি। এগুলো আর তথ্য কি ফথ্য কি অবশ্যই তোমরা বই থেকে শিখে ফেলবা বা গাইড থেকে শিখে ফেলবা, কাকে বলে এগুলো সংজ্ঞা, এগুলো মুখস্থ টাইপের। তো পরিসর নির্ণয় করো, আমরা এটা করে ফেলি। দেখো তুমি পরিসর কিভাবে নির্ণয় করবা। পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে, তোমাকে এটা মুখস্থ করতে হবে। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এইটা হচ্ছে কি তোমার পরিসর নির্ণয়ের সূত্র। তো তুমি উদ্দীপকে দেখবা সর্বোচ্চ মান কত, এখানে সবচেয়ে বড় কি? দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে তোমার 51। আর কে বড় আছে? সবচেয়ে বড় হচ্ছে 51। তো তুমি আগে লিখে ফেলবা যে দেওয়া আছে, সুন্দরভাবে লিখবে, দেওয়া আছে সর্বোচ্চ মান সমান হচ্ছে কি 51। আবার সর্বনিম্ন মান সমান কত? সবচেয়ে ছোট কে আছে এখানে? 9। 9 না 8, সবচেয়ে ছোট হচ্ছে আমার কি 8। তো সর্বনিম্ন মান হচ্ছে কত তোমার? 8। তুমি মান বসাই দাও। পরিসর সমান সর্বোচ্চ মান হচ্ছে তোমার 51 আর সর্বনিম্ন মান হচ্ছে তোমার 8, আর যোগ কি? যোগ হচ্ছে তোমার 1। তো 51 থেকে 8 বাদ দিলে তোমার কত থাকে? তুমি জাস্ট এখানে ক্যালকুলেটর হিসেব করবা। তো তোমার এখানে 51 থেকে তোমার যদি 8 বাদ যায়, তোমার থাকে 43, যোগ হচ্ছে কি তোমার 1, তো তোমার 46। এটাই তোমার কি পরিসর। তো এইটাই তোমার পরিসর। তো তোমার এইটা তোমার শেষ। এটা তোমার ক নাম্বারে সংক্ষিপ্ততে অনেকবার আসছে। শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো যদি তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, তুমি মনে রাখবা যে তোমার শ্রেণী সংখ্যা যদি তোমাকে নির্ণয় করতে হয়, এটা কত ছিল? 43 প্লাস 1 সমান সমান 46 ছিল এটা অ্যান্সার। যদি তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে, তো তোমাকে সূত্র লিখতে হবে, শ্রেণী সংখ্যার সূত্র। আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, তো এটা তোমার সূত্র। শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো তোমাকে যদি আর শ্রেণী ব্যাপ্তি কি? এটা তোমার শ্রেণীর ব্যবধান। মনে করো তোমার একটা শ্রেণী আছে যে 5 থেকে 10। তো এই 5 আর 10 মধ্যে কত পার্থক্য? 5, 6, 7, 8, 9, 10, পার্থক্য হচ্ছে কত? তোমার 6। তো এটা হচ্ছে কি তোমার শ্রেণী ব্যবধান, হচ্ছে কি এখানে তোমার 6। তো দেখো আর পরিসর তুমি এই বার করছো। তো যদি তোমাকে শ্রেণী সংখ্যা বের করতে বলে, তো তোমাকে একদম প্রথমে পরিসর বের করতে হবে। পরিসর
তো শ্রেণী সংখ্যা বের করতে বললেও তোমাকে আগে পরিসর বের করতে হবে। তো তুমি আগে পরিসর বের করে নিছো ৪৪, এটা তুমি পরিসর বের করে নিবা। এরপর তুমি সূত্র লিখবা শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো পরিসরটা তুমি বের করছো ৪৪, মান বসাই দাও, পরিসরের বদলে ৪৪, শ্রেণী ব্যাপ্তি কত? যদি শ্রেণী ব্যাপ্তি তোমার প্রশ্নে বলে দেয় ৫, ৬, ৭, ৮ এত ধরে, তো তুমি ওটাই বসাবা। আর যদি তোমার প্রশ্নে না বলে তোমাকে বসাতে হবে ৫। তো এখানে প্রশ্নে বলা নেই, তো আমরা বসাই দিব কি ৫। তো এটা ভাগ করলে কত আসে দেখো, ৪৪ ভাগ হচ্ছে ৫, তোমার আসে এটা ৮.৮। তো তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি ৯ ধরবা, তোমার অ্যান্সার হচ্ছে কি ৯। তো এইটাই কি তোমার শ্রেণী ব্যাপ্তি। তো আমরা ৫ নাম্বার অঙ্কটা করে ফেললাম, শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। আর তোমার ৩টা আছে, গড় নির্ণয়, মধ্যক নির্ণয় ও প্রচুরক নির্ণয়। তো দেখো আমরা গড় নির্ণয় এটা করে ফেলি, তোমার ৬ নাম্বারটা গড় নির্ণয় করো। তো গড় তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার ক নাম্বারে আসবে সাধারণ গড়, আর একটা তোমার খ বা গতে আসবে সারণী হতে গড়। তো তোমার যদি উপাত্ত দেয়, উপাত্ত হতে গড় নির্ণয় করে মানে সাধারণ গড়, তো এটা তোমার ক নাম্বারে আসবে। তো গড় নির্ণয় করা তোমার দেওয়া আছে কি উদ্দীপকে উপাত্ত দেওয়া আছে। তো তখন তোমার গড়ের সূত্র কি হবে, গড় সমান উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো এইটাই তোমার কি গড়ের সূত্র, গড় সমান উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। এইটা তোমার সূত্র, তুমি এটা লিখবা। এখন উপাত্তগুলোর যোগফল মানে তোমাকে উদ্দীপকে যা আছে উপাত্ত তোমাকে সব যোগ করতে হবে। তো দেখো আমরা এটা বের করছি, উপাত্তগুলোর যোগফল এই যে সব একদম একাদার সাথে যোগ করে দিছি। তো এটা যোগ করলে তোমার কত আসে, এটা যোগ করলে আসে তোমার ৪২১। উপাত্তগুলোর যোগফল তুমি বসাই দাও ৪২১। নিচে কি উপাত্তগুলোর সংখ্যা, তুমি গুণবা যেখানে কয়টা আছে, তুমি যদি এখানে গণো দেখবে এখানে আছে কয়টা ১৭টা। তো উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে কত ১৭। তো এটা ভাগ করলে তোমার গড় চলে আসবে ৪২১ ভাগ কি ১৭, কত হয় ২৪.৭৬। তো এটাই তোমার কি নির্ণয় গড়। তো দেখো আবার বলছি, যদি উপাত্ত দেওয়া থাকে তুমি উপাত্ত থেকে তুমি গড় নির্ণয় করবা। তো তোমার গড়ের সূত্র গড় সমান উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো উপাত্তগুলোর যোগফল তুমি উপরে যোগ করে বের করে নিবে, যোগ করে বের করছো ৪২১। আর বাকি সংখ্যা কয়টা আছে উপাত্ত গুণবা, এখানে মোট কয়টা আছে, মোট আছে তোমার ১৭টা। তো তুমি ১৭ লিখছো, তুমি এটা ক্যালকুলেটরে ভাগ করছো ৪২১ ভাগ ১৭ করলে তোমার আসে ২৪.৭৬। তো এটাই তোমার কি নির্ণয় গড়। তো আশা করি তোমরা গড় নির্ণয় করতে পারবা। তো এরপর একটা হচ্ছে কি তোমার মধ্যক নির্ণয়। দেখো আমরা মধ্যক নির্ণয় এটা করে ফেলছি, তোমার ৭ নং কোশ্চেন। তোমার মধ্যক নির্ণয় উপাত্তগুলোর সংখ্যা জোড় হলে এবং আরেকটি হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হলে। তোমাকে দেখতে হবে উপাত্তগুলোর সংখ্যাটা কি। আমরা এখানে গুণলে পাই এখানে ১৭টি আছে। তো এখানে আমরা গুণলে যদি ১৭টি পাই তো দেখবো এখানে n ইকুয়াল ১৭, ১৭টি, যা কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে এখানে বিজোড় সংখ্যক উপাত্ত আছে। তো যদি বিজোড় সংখ্যা হয় তো তোমার মধ্যকের সূত্র কি হবে, তো যদি বিজোড় হয় ১৭ কি বেজোড়, তোমার ১৭ মোট আছে ১৭টা, এটা তোমার বেজোড় সংখ্যা। তাহলে তোমার মধ্যকের সূত্র হবে মধ্যক সমান n যোগ ১ ভাগ ২ তম পদ। তো এইটাই তখন তোমার হবে কি মধ্যকের সূত্র। তোমাকে ৫টে দেখতে হবে, গুণে দেখতে হবে যে কয়টা আছে, ১৭টা আছে। তো ১৭ কি ১৭ হচ্ছে তোমার বিজোড়। তো যেহেতু বেজোড় তাই তোমার মধ্যকের সূত্র হবে মধ্যক সমান n যোগ ১ ভাগ ২ তম পদ। তো n হচ্ছে কত ১৭, তো মান বসাই যাবে, তো জাস্ট মান বসাবা, n তোমার ১৭ যোগ ১ ভাগ ২ তম পদ, এটা লিখতে হবে তম পদ, তম পদ। তো ১৭ একে যোগ করলে তোমার ১৮, ১৮ ভাগ ২ করলে আসে তোমার কি ৯, ৯তম পদ। তাহলে কি ৯তম পদ হলো কি মধ্যক, ৯ কিন্তু মধ্যক না, ৯তম পদ হলো মধ্যক। তো তুমি গুণে দেখবা ৯তম পদ কোনটা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। তাহলে এটা তোমার ৯ নাম্বারে আছে, তো এটা হচ্ছে কি ৩২। তো ৯তম পদ হচ্ছে ৩২, তো এটাই তোমার কি মধ্যক। তো দেখছো যদি বেজোড় সংখ্যক থাকে তখন তোমাকে এই সূত্র দিয়ে মধ্যক বের করতে হবে।
আর যদি বেজোড় না থেকে জোড় থাকে তখন তোমাকে কি করতে হবে? এইবার দেখো, যদি তোমাকে মধ্যক নির্ণয় করতে বলছে কিন্তু তোমার উপাত্তগুলো হচ্ছে তোমার জোড় সংখ্যা, আমি এখানে আর একটা সংখ্যা অ্যাড করছি 12, তো এইবার যদি তুমি গণো দেখবে এখানে আছে কয়টা? 18টি। এখানে তোমার আছে 18টি। তো এখানে n ইকুয়াল হচ্ছে কি 18, 18টি আছে মোট। যা কি সংখ্যা? যা জোড় সংখ্যা, যা তোমার জোড় সংখ্যা। তো যদি তোমার জোড় সংখ্যা হয় তখন তোমার মধ্যকের সূত্র হবে কি? তখন তোমার মধ্যকের সূত্র হবে মধ্যক সমান n/2। যদি জোড় হয়, ভালো করে খেয়াল করো, জোড় হলে মধ্যক সমান n/2 ও n/2 যোগ 1 তম পদের সমষ্টি ভাগ 2। তো তুমি n হচ্ছে কত? 18 বসাই দাও, n এর মান 18, 18 ভাগ 2 ও n এর মান 18, এই যে n 18, 18 ভাগ 2 যোগ 1 তম পদের সমষ্টি ভাগ কি 2। তো 18 ভাগ 2 করলে হবে 9, আর 18 আর 2 ভাগ করলে হবে 9, আর 9 এর যোগ করলে কত হবে? 10। তো 9 ও 10 তম পদের সমষ্টি, তম পদের সমষ্টি ভাগ 2। তো দেখো 9 তম পদ আর 10 তম পদের সমষ্টি ভাগ 2, তো 9 তম পদ কোনটা? 9 তম পদ হচ্ছে 32, তো 9 জায়গায় বসা 32। আর সমষ্টি করতে বলছে তুমি লেখো ও উঠে যাবে, দেখবে তুমি যোগ, সমষ্টি মানে তো যোগ। 10 তম পদ হচ্ছে কি 32 এর পরেরটা 10, 10 তম পদ তোমার হচ্ছে কি 10, তো বসা দিচ্ছে 10 ভাগ কি 2। এটা করলে কত আসে? 42 ভাগ 2, তাহলে আসে 21। তোমার মধ্যক বেরিয়েছে কত? 21। তো এটাই তোমার কি অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। তো জোর হলে তোমাকে এইভাবে মধ্যক বের করতে হবে। এবার লাস্ট প্রশ্ন 8 নাম্বারটি, প্রচুরক নির্ণয়। তো দেখো প্রচুরক নির্ণয় করবে কিভাবে? প্রচুরক হচ্ছে উপাত্তগুলোর মধ্যে যে সর্বাধিকবার থাকবে, মানে যে সবচেয়ে বেশিবার থাকবে সেই তোমার কি প্রচুরক। তো তুমি দেখবা যে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার কি আছে? যে সবচেয়ে বেশিবার আছে সেই হবে তোমার প্রচুরক। তো দেখো এখানে তোমার 12 আছে একবার, 2 বার ও 3 বার, তো 12 তোমার সবচেয়ে বেশি আছে, আর কেউ কিন্তু তোমার 3 বার নাই। 9 আছে একবার, 2 বার, তো 9 2 বার আছে, আর সবাই আছে একবার একবার। তো 12ই একমাত্র যে একবার, 2 বার ও 3 বার, যে 3 বার আছে। তাহলে যে উপাত্তগুলোর মধ্যে যে সর্বাধিকবার থাকবে, সবচেয়ে বেশিবার থাকবে সেই হবে কি তোমার প্রচুরক। তো তুমি লিখবা এখানে উপাত্তগুলোর মধ্যে 12 সবচেয়ে বেশিবার, অর্থাৎ 3 বার আছে, তো 12ই কি প্রচুরক। তো প্রচুরকের অ্যান্সার হবে কি 12। তো তুমি এটা একটু গোছায় লিখে ফেলবা যে আমরা জানি কি উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে থাকে সেই প্রচুরক। তো এখানে উপাত্তগুলোর মধ্যে 12 3 বার আছে, যা সবচেয়ে বেশিবার আছে, তাই কি 12ই হবে কি আমাদের প্রচুরক। তো উত্তর প্রচুরক হচ্ছে কত? 12। তো এই 8টা প্রশ্ন পড়লেই তুমি ইনশাল্লাহ ক নাম্বার এবং সংক্ষিপ্তে তুমি 4 মার্ক বা 6 মার্ক তুমি কমন পাবা। তো খ আর গ ক্লাসগুলো আমরা পরবর্তীতে আপলোড দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।